সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্মাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শিগগিরই বৈঠক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন, দাবি রিটার্নিং কর্মকর্তা। বেদখল, অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। এবং প্রতি বছর শ্রমিক রপ্তানি বাড়লেও বেশিরভাগেরই নেই প্রশিক্ষণ। অদক্ষ হয় জুটছে না ভালো বেতনের চাকরি, বাড়ছে না রেমিটেন্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন সহ জাতির যে কোনো দুর্যোগে সশস্ত্র বাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সুবিধা বাড়াতেও সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব সশস্ত্র বাহিনীর উপরে ন্যস্ত। এই পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দেশের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনেও তারা বিশেষ ভূমিকা রাখছেন। জাতির যে কোনো প্রয়োজনে সশস্ত্র বাহিনীর সকল সদস্য নিবেদিত থাকবেন, এটাই আমার প্রত্যাশা। শুধু দেশে নয়, বহির্বিশ্বে আপনারা সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের মহান আত্মত্যাগের মাধ্যমেই আজকে দেশ স্বাধীন হয়েছে। কাজে আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা যা করণীয় আমি তা করে যাব। যতটুকু সম্পদ আছে সেই সম্পদটুকু যথাযথভাবে কাজে লাগালে অবশ্যই আমরা সম্মানের সাথে আমাদের দেশকে গড়ে তুলতে পারবো, যেন বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও নির্মাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল 8টার দিকে ঢাকা সেনানিবাসের শিক্ষা ও নির্মাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে দিনভর রয়েছে নানা কর্মসূচি। 1971 সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আক্রমণের সূচনা করেন। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় নির্দিষ্ট সময় পর্যন্ত যান চলাচল সীমিত রাখা হবে। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তথ্য রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। বিশেষ করে সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় পুলিশ ফাঁড়ি এবং আনসার ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের পরিকল্পনা নিচ্ছে তারা। এ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে এমন সরকারি সব স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের 3টি ক্যাম্পে আরএসওর হামলায় 19 জন নিহত হওয়াকে কেন্দ্র করে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে মিয়ানমার বাহিনী। তাই নিরাপদ আশ্রয়ের আশায় রোহিঙ্গারা এখন বাংলাদেশ সীমান্তমুখী। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসী সংগঠনটি অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাদের আত্মীয় স্বজন ওই দেশে এইভাবে নির্যাতিত হচ্ছে, এটি তারা জানতে পারলে তাদের যে আরএসও নামে একটি সংগঠন আছে, সেই সংগঠনে তারা যোগ দিয়ে আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যেমন উস্কানি দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশের ইসলামী দলগুলোও নিজেদের অবস্থান সুসংহত করার জন্য মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে সামনে রেখে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এখানে যে 5 লক্ষাধিক রোহিঙ্গা আছে,
ওখানে তো আরো অনেক কমান্ডার আছে, তারা তাদেরকে উস্কানি দিয়ে যে কোনো একটা অঘটন ঘটাতেও পারে। শরণার্থী আছে, তাদের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি স্থাপন করা জরুরি। ধর্মীয় মানুষের মধ্যে যে অনুভূতি আছে, চেতনা যেটা আছে, সেটাকে কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার পায় তারা হতে পারে। মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে পুলিশ এবং আনসারের বেশ কটি ক্যাম্প রয়ে গেছে। এইসব ক্যাম্প আরএসওর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। আরএসও যদি এখানে সক্রিয় থাকে তাহলে আরএসওর অস্ত্রগুলি এগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। আমাদের কাছে আরএসওর কিছু নেতাদের নাম আছে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। গত 12ই মে গভীর রাতে কক্সবাজারের টেকনাফে একটি আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। এই হামলায় আনসার কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো 10 জন। তারা 15টির বেশি অস্ত্র লুট করে নিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলন করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। উল্লেখ থাকে যে ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পরে যে সামরিক সরকার দেশটা অবৈধভাবে দখল করে নিয়েছিল এবং সামরিক শাসনের অধীনে যেই সব নির্বাচন হয়েছিল, যেসব সংসদ প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই সংসদগুলো নিয়মতান্ত্রিক ছিল না। সর্বোচ্চ আদালতের রায়ে সামরিক শাসনের যাবতীয় এইসব কার্যক্রম অবৈধ ঘোষণা হয়েছে। সেই সময়ে এই ফ্রিডম পার্টির মতন দল সংসদে ছিল, সেই সময়ে মুসলিম লীগ এখানে হালাল হয়েছিল, সেই সময়ে নিজামী ইসলামী পার্টি এখানে অন্তর্ভুক্ত হয়েছিল, সেই সময়ে জামাত ইসলামী দল এইসব জায়গায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছিল। সেই ইতিহাস আপনাদের জানা আছে। আমি শুধু বলবো যে সকল দলের, সকল রাজনৈতিক দলের সংজ্ঞায় উনি যেভাবে পদ্ধতি চিহ্নিত করেছেন, সেই পদ্ধতিতে অর্থাৎ সকল দলের ভিতরে রাজাকার, যুদ্ধ অপরাধী, বঙ্গবন্ধুর খুনি, পাকিস্তানপন্থী দলগুলো অন্তর্ভুক্ত হয়ে যায় এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারাও একটা পক্ষ হয়ে যায়। অর্থাৎ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং রাজাকার পক্ষের শক্তি, এই উভয় পক্ষকে নিয়ে আলোচনায় করে একটা নিষ্পত্তি করতে হবে। উনি কার্যত, বেগম খালেদা জিয়ার কার্যত রাজাকার, বঙ্গবন্ধুর খুনি, ৭১-এর খুনিদের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষ গণতান্ত্রিক শক্তি সময়ের একটি সংলাপের প্রস্তাব করেছেন। প্রিয় বন্ধুরা, সর্বসম্মতিক্রমে ও ঐক্যমত্য এর ভিত্তিতে সিদ্ধান্ত, অভিন্ন নাম খুঁজে বের করতে বারবার আলোচনা করতে হবে বলে তিনি দেশে অনিশ্চয়তা সৃষ্টি এবং সাংবিধানিক শূন্যতা তৈরি করতে চাইছেন। এখানে উল্লেখ্য, কেন এই কথা আমি বললাম সাংবিধানিক শূন্যতা, এখানে উল্লেখ্য সরকারের মেয়াদ শেষে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। দর্শক, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য 1 সপ্তাহের মধ্যে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছেন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। সকালে বিজিবি 2 সদর দপ্তরে সময় সংবাদকে তিনি একথা জানান। শুরু থেকেই তারা আমাদেরকে জানিয়েছিল, যাদের পরিস্থিতির ব্যাপারে আমাদেরকে ব্রিফ করেছিল দোভাষীর মাধ্যমে। আমরাও পরবর্তীতে দোভাষীর মাধ্যমে আমরা কথা বলেছি, বিশেষ করে যখন জেলেদেরকে ধরে নিয়ে যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং এই যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের মায়ানমারের যে বিজিপি, তাদের যে রিজিয়ন কমান্ডার ছিলেন যিনি, উনি পরিবর্তন হয়েছেন এবং এই পরিবর্তিত যে নতুন রিজিয়ন কমান্ডার আছেন ওনার সঙ্গে আমাদের রিজিয়ন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এটার দিনক্ষণ একেবারেই চূড়ান্ত হয়নি, তবে আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা আমাদের করা সম্ভব হবে। বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। টেকনাফ সীমান্ত এলাকায় রয়েছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল,
মোটুসে মায়ানমারের উদ্ভূত পরিস্থিতি যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেই কারণে কিন্তু বিজিবির পক্ষ থেকে সতর্ক অবস্থান রাখা হয়েছে। অর্থাৎ টেকনাফ সীমান্তবর্তী যতগুলি চেকপোস্ট বা পোস্ট রয়েছে সবগুলো পোস্টে কিন্তু সতর্ক অবস্থান রয়েছে বিজিবি সদস্যরা। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বিজিবি সদস্যরা কিন্তু প্রতিটি পয়েন্টে 3 জন করে কিন্তু 24 ঘন্টা টানা তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী যেসব এলাকা রয়েছে আপনি এখন যেখানে রয়েছে অর্থাৎ যে এলাকাটি সেটা খুব কাছে মিয়ানমার। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নাফ নদীর এই পাশে বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে, ঠিক অপর পাশটি কিন্তু মিয়ানমার। আর যাতে মিয়ানমার থেকে নৌকা যোগে নাফ নদী পেরিয়ে কোনো অনুপ্রবেশ না ঘটে সে কারণে কিন্তু আমরা দেখেছি এই ধরনের প্রতিটি পয়েন্টে পয়েন্টে করে তারা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছে। আমি কথা বলেছিলাম 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন দিনের বেলা তেমন অনুপ্রবেশের ঘটনা ঘটছে না, তবে যেহেতু তারা সতর্ক অবস্থান রয়েছেন তবে রাতের দিকে হয়তো কিছু কিছু নৌকা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, কিন্তু যখনই আবার বিজিবি সদস্যদেরকে তারা দেখে যে সতর্ক অবস্থান রয়েছে তখন তারা আবার নিজ উদ্যোগে তারা ফিরে যায়। এক্ষেত্রে তিনি দাবি করছেন, তিনি জানিয়েছেন আমাদেরকে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা এই এলাকা দিয়ে ঘটেনি। আর এই কারণে কিন্তু তারা সবগুলো যে উঁচু টাওয়ার রয়েছে আপনি দেখতে পাচ্ছেন তারা নাফ নদীতে যেমন স্পিড বোট দিয়ে টহল দিয়ে যাচ্ছেন ঠিক তেমনি নাফ নদীর বাইরে এসে তারা স্থলভাগও তারা কিন্তু সীমান্ত ঘেঁষে টহল দিচ্ছেন। একইভাবে উঁচু টাওয়ার থেকে তারা পুরো সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করছেন। তিনি বলছেন যাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তো রয়েছে সে সাথে অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারে বা কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে সে কারণে প্রশাসনের পক্ষ থেকে তারা নজরদারি করছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রে আর যেটা বলে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু বিষয়টি নজরদারি করছেন। আপনি জানেন যে মিয়ানমারে গত 1 সপ্তাহ বেশি সময় ধরে সেখানে কিন্তু সামরিক সেখানকার যারা শাসক রয়েছে বা সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর নির্যাতন করছে বলে অভিযোগ করছে এবং সেই নির্যাতন প্রেক্ষিতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বা শিব রোহিঙ্গারা নৌকা যোগে নাফ নিতে পেরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। অপরদিকে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু বিজিবি সীমান্ত রক্ষী সেই বিজিবির পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা চেষ্টা করছেন যত সম্ভব সীমান্তকে তারা নিরাপদ রেখে যাতে কোনো রকম অনুপ্রবেশ ঘটতে না পারে সেই রকমের। এক্ষেত্রে একটি বিষয় যেহেতু নাফ নদীতে বিপুল সংখ্যক জেলে ধরা নৌকা মাছ ধরার নৌকা রয়েছে, জেলে সম্প্রদায় রয়েছে, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সে কারণে কিন্তু বিজিবির পক্ষ থেকে বলা হয় তারা যাতে গভীর নদীর দিকে না গিয়ে তা বাংলাদেশ সীমানা তারা যেন মাছ ধরে সেরকমই নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে এবং সে ধরনের নির্দেশনা জেলেরাও মানছেন বলে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো। তারা বলছেন যাতে কারো কোনো রকম সমস্যা না হয়, কারো জীবিকার নির্ধারণে যাতে কোনো রকম সমস্যা না হয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তার পাশাপাশি যাতে তাদের কোনো সমস্যা না হয় বা তারা কোনো রকম জটিলতা না পড়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে অনুপ্রবেশের সেই ঘটনা তবে আজ পর্যন্ত আজকে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে বিজিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের বাহিনী আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকে সর্বশেষ। দর্শক, অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্ত এলাকায় যেসব কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সময় সংবাদে আরো থাকছে। অনেক সরকারি স্কুলে কয়েক দশকের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা, পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস শিক্ষা অধিদপ্তরের। বেদখল, অযত্ন আর অবহেলায় রাজধানীর বেশিরভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে স্বাভাবিক পরিবেশ, ভবঘুরে আর বাউন্ডুলেদের আড্ডায় পরিণত হয়েছে পার্কগুলো। এতে নিরাপত্তাহীনতায় থাকেন এখানে আসা ভ্রমণকারী ও দর্শনার্থীরা। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে পার্কগুলো সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করা হয়েছে। বিস্তারিত ফেরদৌস লিপির প্রতিবেদনে। রান্নাবান্না, কাপড় শুকানো, ঘুমানো সহ যাবতীয় কাজ চলছে। রাখা হয়েছে ভ্যান গাড়ি, বসানো হয়েছে দোকানপাটও। এছাড়া এখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ নিত্য দৃশ্য। আর এসবই দেখা যায় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কের ভেতরে। শুধু এই পার্ক নয়, রাজধানীর অধিকাংশ পার্কেরই এমন হাল। যান্ত্রিক জীবনে একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াতে নাগরিকরা আসেন এসব পার্কে, কিন্তু পার্কগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকার সেই স্বস্তি কোথায় তাদের। পার্ক তো আর পার্ক নাই, এটা তো ভদ্রলোকের চলাচলের অযোগ্য জায়গা হয়ে গেছে। পুরো বস্তি টস্তি ভরা, পরিবেশ এত নোংরা যে এখানে মানুষ মানে ফ্যামিলি নিয়ে দূরের কথা মানে নিজে এসে বসার মতো কোনো অবস্থান নাই। সে সাথে রয়েছে নিরাপত্তার অভাব। বখাটে, ছিনতাইকারী, মাদক সেবনকারী সহ নানা ধরনের উৎপাতে পড়তে হয় বেড়াতে আসা মানুষদের। আর সন্ধ্যার পর চলে নেশার আড্ডা। ফলে অনেকে পরিবার পরিজন নিয়ে আসতে চান না পার্কগুলোতে। পার্কে আসার পরে আমাদের মোবাইল, টাকা পয়সা এগুলোই নিরাপত্তায় থাকে না। খাবার দাবার তারা জোর করে এসে চাপিয়ে দেয়, যেটা কিনতেই হবে। ইফটিজিং তো আছে, মেয়েরা যখন থাকে তখন তারা আরো বেশি
প্রবলেম ক্রিয়েট করে। তবে দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে নাগরিকদের উপযোগী করে পার্কগুলো সংস্কারের কাজ শুরু করেছেন তারা। 100 আর্কিটেক্ট আপনার কম্পিটিশনের মধ্য দিয়ে এই ড্রয়িং ডিজাইনগুলো তৈরি করছে। ওয়ার্কিং ড্রয়িংগুলো নেওয়ার পর টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 19টি পার্ক একেবারেই অত্যাধুনিক করে আপনার জনগণের কাছে ফিরিয়ে দেব। ইতিমধ্যে আমাদের একটি পার্ককে উন্নত করা হয়েছে এবং আমরা আরো এই চলতি অর্থ বছরে আরো 7টি পার্ককে উন্নত করে গড়ে তোলবার জন্য চেষ্টা করছি। বর্তমানে রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 26টি, উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 21টি এবং রাজুকের অধীনে 3টি পার্ক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। সকালে নারায়ণগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, প্রার্থী এবং তাদের সমর্থকরা যতই শক্তিশালী হোক না কেন সবাইকে আইন মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতীক বরাদ্দের দিন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলেও জানান তিনি। এদিকে উৎসাহ উদ্দীপনায় প্রতিদিনই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হচ্ছে। গতকাল আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে সেলিনা হায়াত আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন। অন্যদিকে বিএনপির পক্ষে এখন পর্যন্ত কাউকে মনোনয়নপত্র দেয়া না হলেও আজ রাতে গুলশান কার্যালয় থেকে ঘোষণা করা হতে পারে বিএনপি প্রার্থীর নাম। আমার অবস্থানটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ। সকল ভোটার সমান সুবিধা পাবেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব। আশা করি সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর যেগুলি অন্য প্রশাসনিক বিষয় আছে, যারাই নির্বাচনের সঙ্গে যুক্ত হবেন তার পদবি যাই হোক, তখন উনি নির্বাচন কমিশনের কর্মকর্তার পদবি লাভ করবেন এবং তাকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অন্য বিষয়গুলো আমরা আসলে অতটা আমলে নেব না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, আসলে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে সামনে রেখে এই যে রিটার্নিং অফিসার কার্যালয় কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখছি যে ব্যস্ত সময় পার করছেন এখানে কর্মকর্তারা। বিভিন্ন বিশেষ করে কাউন্সিলর প্রার্থীরা কিন্তু আসছেন, তারা মনোনয়নপত্র নিচ্ছেন বা কেউ আবার এসে জমাও দিচ্ছেন। এই পর্যন্ত আসলে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট 223 জন প্রার্থী কিন্তু এর মধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে মেয়র পদে 5 জন, সংরক্ষিত মহিলা 36 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 182 জন প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি, আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের যেটা জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কঠোর থাকবেন এবং সকল প্রার্থীর জন্য পুরো নির্বাচন জুড়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা তিনি কিন্তু বারবার বলেছেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছিলেন যে নির্বাচনী যে আচরণবিধি, সেই আচরণবিধি মেনে চলতে তিনি প্রার্থীদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় এখনো কিন্তু দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় যখন ঘুরলে দেখা যায়, বিশেষ করে কাউন্সিলর অনেক প্রার্থী রয়েছেন যারা কিন্তু আসলে এখন প্রচার প্রচারণা করার কথা না থাকলেও তারা কিন্তু আসলে বিভিন্ন উপায়ে তারা আসলে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন, যেটি আসলে যখন রিটার্নিং অফিসার নজরে আনা হয় তিনি এ বিষয়ে বললেন যে আসলে এখনো আসলে যেহেতু কোনো প্রার্থী সেভাবে প্রতীক বরাদ্দ পায়নি, তাদের এই প্রচার প্রচারণা খুব একটা কাজে আসবে না। পাশাপাশি 5 তারিখে প্রতীক বরাদ্দর পরে এই বিষয়টি কিন্তু আসলে তারা কঠোরভাবে দেখবেন যে কোনো প্রার্থী যাতে তাদের এই প্রচার প্রচারণার ক্ষেত্রে যেন তারা আচরণবিধি ভঙ্গ না করেন। এবং তারা ভঙ্গ করলে তারা বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি 5 তারিখের পরেই কিন্তু এই পুরো বিষয়গুলো মনিটরিং করতে যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম মাঠে থাকবে বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার। আর আরেকটি বিষয় যে জানিয়ে রাখি যে আপনি জানেন আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিনা হায়াত আইভীকে এরই মধ্যে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু আসলে জেলা আওয়ামী লীগের যে কিছু সমস্যা বা তাদের মধ্যে অন্তঃকন্ত দূর করতে আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি জানতে পেরেছি যে আজকে বিকেলে
ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে কিন্তু আসলে যে সম্ভাব্য যে মেয়র প্রার্থী, এখন যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আইবি রহমান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি, তাকে কিন্তু আসলে ডাকা হয়েছে সন্ধ্যায়। পাশাপাশি বিএনপির বিষয়টা যদি বলি, বিএনপি কিন্তু নির্বাচনের কথা বললেও তারা কিন্তু এখনো প্রার্থী সম্বন্ধে নিশ্চিত হয় না, এবং আমরা যেহেতু জানতে পেরেছি আজকে সন্ধ্যা নাগাদ হয়তো বা বিএনপির প্রার্থী কে হচ্ছে সেই বিষয়টিও নিশ্চিত হওয়া যাবে। তো এই ছিল এখনকার মতো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবশেষ মোটিশি। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার কাজ। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রস্তাবটি পেলে আলোচনার উদ্যোগ নেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই তিনি এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন, কারণ এটি এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে আমরা মনে করছি যে একটি সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া এই রাজনৈতিক সংকটগুলো নিরসন করবার কোনো উপায় নেই। রাষ্ট্রপতি তার যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি আমাদের দেশনেত্রীর এই প্রস্তাবটিকে তিনি উপস্থাপন করবেন এবং এর সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সেজন্যই আমরা তার সঙ্গে দেখা করে এই প্রস্তাবটি তাকে দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আমরা আশা করছি আমরা সময় পাবো। আওয়ামী লীগের মুখপাত্র মনোনীত হলেন মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও ডক্টর হাসান মাহমুদ। সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই প্রথম 4 জনকে এই দায়িত্ব পালনের জন্য মনোনীত করল দলটি। দলের পক্ষ থেকে জানানো হয়, দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে 4 সদস্য বিশিষ্ট মুখপাত্র নির্বাচন করা হয়েছে। মনোনীতরা 2019 সালের নির্বাচন এবং দলকে আরো সুসংগঠিত করতে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। তোমার সংবাদে আরো থাকছে, মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনা চৌকিতে বিদ্রোহীদের হামলা, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 8 জন নিহত, আহত অন্তত 25। প্রতি বছর বাংলাদেশ থেকে বাড়ছে শ্রমিক রপ্তানি, তবে এর বেশিরভাগই প্রশিক্ষণহীন। এতে অল্প বেতনের চাকরি নিয়ে তাদের বিদেশ যেতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের বিদেশে যাওয়ার হার বাড়ানো গেলে রেমিটেন্স অনেক বাড়বে। দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নিবন্ধন করা এজেন্সিগুলোরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে 2012 সালের পর 2 বছর বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানির সংখ্যা অনেকটাই কমে যায়। তবে 2015 সাল থেকে তা আবারও বাড়তে থাকে। পরিসংখ্যান অনুযায়ী 2015 সালে শ্রমিক রপ্তানির সংখ্যা ছিল প্রায় 5.5 লাখ, আর চলতি বছর 10 মাসেই রপ্তানির সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল প্রায় 4,27,000-এ। প্রতি মাসেই বিশ্বের প্রায় 40টি দেশে যাচ্ছে এসব শ্রমিক। 2009 থেকে যে বিশ্ব অর্থনৈতিক মন্দাটা ছিল, এটা এখন বিশ্ব কাটিয়ে উঠেছে, সে কারণেই হয়তো আমাদের এখন এই এটা হচ্ছে। আর মন্ত্রণালয় থেকেও শ্রম বাজার সম্পর্কে আমরা বিভিন্ন মুখী কার্যক্রম হাতে নিয়েছি, নতুন নতুন শ্রম বাজার অনুসন্ধানের চেষ্টা করছি। শ্রমিক রপ্তানি বেড়ে যাওয়ায় রেমিটেন্স আয় বাড়বে, অর্থনীতিবিদরা এমনটি মনে করলেও গবেষকরা বলছেন, অদক্ষ শ্রমিক যাওয়ার হার বেশি হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া অসম্ভব। যারা মাইগ্রেন্ট পপুলেশন এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যারা বাইরে গিয়েছে তাদের সংখ্যা প্রায় 6.5 লক্ষের মতো হয়েছে। কাজে আমরা আগামীতে রেমিটেন্স আস্তে আস্তে বাড়বে বলে আমি আশাবাদী। ফিলিপাইনে দেখেন, তারা 18 লক্ষ লোক বিদেশে গিয়েছে, 23 বিলিয়ন ডলার তারা পাঠিয়েছে, কম লোক বেশি পাঠিয়েছে। কাজে আপনি মাথা গোনা পাঠাবেন আর 15 বিলিয়ন যে নেক্সট বছরে আপনার 15.5 বিলিয়ন ডলার হবে, এটা আপনি বলবেন হেভি সাকসেস। এটা আসলে জাতিকে আসলে বোকা বানানো ছাড়া আর কিছু না। শ্রমিকদের কর্মপরিবেশ সুন্দর রাখতে শুধু সরকার নয়, প্রচারণা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমিক প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিগুলোরও রয়েছে বিশেষ ভূমিকা। বাইরা বা যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তারা যদি এই কাজটাকে একটা প্রিকন্ডিশনের মধ্যে আনেন, তাহলে যে লোকটা 6 মাস পরে যাবে, ট্রেনিং নিয়ে যদি যায়, অন্তত 1.5 গুণ 2 গুণ বেতন সে পাবে। এটা খুব স্বাভাবিক, এবং তার সেখানে তার কিন্তু কাজের মূল্যায়নটা ওভাবে হবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বছরের একটি দিন প্রবাসী দিবস পালন সহ 23 দফা প্রস্তাবনা নিয়ে গৃহীত হল কুয়ালালামপুর ঘোষণা। রোববার রাতে মালয়েশিয়া অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা আয়োজিত 2 দিনব্যাপী প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিটের শেষ দিনে এই প্রস্তাবনা গৃহীত হয়। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন লুৎফর রহমান বাবু।
বাংলাদেশ গ্লোবাল সামিট উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুদিনব্যাপী সেমিনারের আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। বারজার টাইম স্কোয়ারে হল রুমে 2টি সেশনে 4টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশ নেন যুক্তরাষ্ট্রের আইনজীবী তাহমিনা ওয়াটসন, এডুয়েট প্রধান নির্বাহী কাজী আহসান, বিজিএম এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আতিকুল ইসলাম সহ অনেকে। পরে তারা সংশ্লিষ্ট বিষয়ের উপর অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাজরে আব্দুল আজিজ এমপি। বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন তিনি। এই সেমিনার প্রবাসীদের কল্যাণে ভূমিকা রাখবে বলে জানান আলোচকরা। এই দেশের থেকে একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে, একটা উন্নত সভ্যতার সঙ্গে তাদের পরিচয় হয়েছে। সেই সভ্যতাটাকে যদি আমরা আমাদের সমাজে নিয়ে আসতে পারি, সেই শৃঙ্খলাবোধকে যদি আমাদের সমাজে নিয়ে আসতে পারি, সেটা রেমিটেন্সের আর্থিক যে মূল্য তার চেয়ে অনেক বেশি হবে আমি মনে করি। রোববার রাতে সমাপনী দিনে 23 দফা প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের সব দূতাবাসে প্রবাসীদের জন্য শাখার খোলার প্রস্তাবটি। তারই পরিপ্রেক্ষিতে কাজী এনায়েতুল্লাহকে আহ্বায়ক করে ওয়ার্ল্ড বাংলাদেশ অ্যাসোসিয়েশন গঠনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। অনুষ্ঠান শেষে তাকেই সভাপতি নির্বাচিত করা হলে প্রবাসী বাংলাদেশী সংগঠনগুলো ফুলেল শুভেচ্ছা জানান। কিভাবে আমরা সংগঠিতভাবে কাজ করতে পারি, বাংলাদেশের উন্নয়নে কাজ করতে পারি, বাংলাদেশের মানুষের স্বার্থে কাজ করতে পারি, প্রবাসীরা কিভাবে অবদান রাখতে পারে, এ নিয়ে আমরা আলোচনা করেছি এই কয়দিন। বিশ্বে যে দেশে থাকি না কেন, দেশের প্রতি আমাদের যে মায়া মমত্ব, দায়িত্ববোধ, সেটাই প্রমাণ করে আজকের এই কুয়ালালামপুর সামিট। প্রবাসীদের অধিকার আদায় ও কল্যাণের জন্য ইউরোপ ভিত্তিক আইবারে উদ্যোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে জানান কাজী এনায়েতুল্লাহ। বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশিদের এক ছাতার নিচে নিয়ে এসে তাদের অধিকার আদায় ও তাদের উন্নয়নের যে কথা আইবা বলছে তা কতটুকু কার্যকর হয়, এমনটাই দেখার প্রত্যাশায়। কুয়ালালামপুরের গ্লোবাল সামিট থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা মামলায় আরো 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 16 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায় গভীর রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা, অগ্নিসংযোগ ও 2 সাঁওতালকে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়। স্বপন মুর্মু নামে এক সাঁওতাল বাদী হয়ে অজ্ঞাত 5 থেকে 600 জনকে আসামি করে মামলাটি করেন। অবকাঠামোগত ঝুঁকির মধ্যেই পাঠদান চলছে দেশের অনেক সরকারি স্কুলে। বিকল্প ব্যবস্থা না থাকায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন ভবনেও নেওয়া হচ্ছে ক্লাস। এর সঙ্গে অপর্যাপ্ত টয়লেট আর নানামুখী স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছেই। স্কুল কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন ধরে ভবনগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়ে এলেও সাড়া মিলছে না। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ স্কুল ভবনই মেরামত করা হবে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। উপরে টিনের ছাউনি আর নিচে ক্ষয়ে যাওয়া কাঠামো, কয়েক যুগ আগের ভাঙ্গাচোরা দরজা জানালা যেন কোনো রকমে আটকে আছে দেয়ালে। ইট সুরকির গাঁথুনি দুর্বল হয়ে কোথাও ধরেছে ফাটল আর কোথাও নানান আকারের গর্ত। পরিত্যক্ত হওয়ার বদলে এই ভবনটি ব্যবহার হচ্ছে সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে। প্রায় 40 বছর আগে তৈরি হওয়া স্কুলের এই ভবনটির এই পিলারগুলোর এখন এরকম জরাজীর্ণ অবস্থা। শুধু এই পিলারগুলোই কেন, পুরো এই স্কুল ভবনটির দিকে দৃষ্টিপাত করলে চোখে পড়বে এর ভগ্ন দশার দৃশ্য। আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে এই শ্রেণীকক্ষগুলোতে চলছে এরকম পাঠদানের কার্যক্রম। শিক্ষার্থীরা জানায় আতঙ্ক নিয়েই এখানে ক্লাস করে তারা। এই যে সিমেন্ট বালু উঠে যাইতেছে, তারপর খুঁটি ভাঙা যাইতেছে, রড দেখা যায়। অনেকে এই ভ্যানগুলো না ভাঙে ছিঁড়ে পড়ে, সব কিছু ভাঙা, জানালা, দরজা, দেয়াল। শ্রেণী স্বল্পতার কারণে আমরা ক্লাস করতে বাধ্য হয়েছি ঝুঁকি নিয়ে। একই অবস্থা সাভারের ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটিরও। নির্মাণের পর গত 35 বছরে আর কোনো সংস্কার হয়নি এ ভবনের। সারা দেশে এরকম অনেক স্কুলই জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকির মুখে হাজারো শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বলছে নতুন ভবনের জন্য বারবার শিক্ষা অধিদপ্তরে ধর্ণা দিলেও কাজ হচ্ছে না। ছবি টবি নিয়ে গেছে, সার্ভে টার্ভে করে গেছে, কিন্তু তারপর দেখা গেছে আমারটা বেশি শোচনীয় ছিল। আমারটা না এসে যেখানে ভবন আছে সেখানে আবার বহুতল ভবন চলে আসছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে হয়তোবা। এছাড়া অধিকাংশ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলেই নেই পর্যাপ্ত টয়লেট, নেই ফার্স্ট এইডের ব্যবস্থাও। 2টা টয়লেট, একটায় কেউ যায় না, আরেকটায় যায়। একটাতে যায় না কেন?
জানি না, ওটা সব সময় নোংরা থাকে। তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ফার্স্ট এইড বক্স নেই। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আশ্বাস দিলেন, চূড়ান্ত হতে যাওয়া দুটি প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে ঝুঁকিপূর্ণ স্কুলগুলো ঠিক করবেন তারা। দুটি প্রকল্প আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এটা অনুমোদন হয়ে গেল তখন দেখা যাবে যে এখন যে আমাদের যে জরাজীর্ণ যে কিছু স্কুল এখনো আছে, এই স্কুলগুলো আর আমরা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে আপনারা দেখবেন না। স্কুলগুলোর পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও কাজ চলছে বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এই তথ্য জানায়। 10 থেকে 18 নভেম্বরের মধ্যে নেওয়া স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে 5টি গ্রামের 8 শতাধিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানায় HRW। এর আগেও মিয়ানমারের সেনারা 3টি গ্রামের বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানকার অধিবাসীদের ওপর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া যায়। 1.5 মাস ধরে চলা এই সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় 30,000-এরও বেশি মানুষ। গত মাসে রাখাইন সীমান্তে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলার পরপরই সেখানকার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও কোনো দায়িত্বপূর্ণ উদ্যোগ নেয়নি বর্তমান NLD সরকার। মিয়ানমারের উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ 8 জন নিহত হয়েছেন। এতে প্রায় 25 জন আহত হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। রোববার চীন সংলগ্ন মিয়ানমারের শান প্রদেশের মিউজ শহরে একটি সেনা চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। দুপক্ষের সংঘর্ষে 1 সেনা, 3 পুলিশ কর্মকর্তা ও 1 বিদ্রোহী নিহত হন। এছাড়া সংঘর্ষের মাঝখানে পড়ে মারা যান 3 জন বেসামরিক নাগরিক। এই ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানায় স্থানীয় 4টি বিদ্রোহী সংগঠন যৌথভাবে এই হামলা চালায়। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে শান প্রদেশে আলাদা 3টি সন্ত্রাস বিরোধী অভিযান চালায় সেনাবাহিনীর প্রায় 600 সদস্য। এদিকে তীব্র সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বহু লোকজন পালিয়ে গেছে। BPL এর খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে এই ম্যাচে রাজশাহীর বিপক্ষে জিততে চায় ঢাকা। অন্যদিকে মাত্র 1 জয় পাওয়া রাজশাহীর লক্ষ্য সেরাটা দিয়ে জয় নিশ্চিত করা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। BPL এর তৃতীয় আসরে অংশ নেয়নি রাজশাহী। চতুর্থ আসরে নতুন নামে অংশ নিলেও সাফল্য অধরাই আছে ড্যারেন স্যামির দলের। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে মাত্র 1টিতে জয় আছে রাজশাহীর। এই ম্যাচে হেরে গেলে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে তাদের। প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে 6 উইকেটের জয় আসরের একমাত্র প্রাপ্তি রাজশাহীর। অন্যদিকে বরিশালকে 8 উইকেটে হারিয়ে দাপটের সঙ্গেই আসর শুরু করেছিল ঢাকা ডায়নামাইটস। সাকিবের খুরধার নেতৃত্বে ভালোই এগুচ্ছে ঢাকা। তাই 4 জয়ে 8 পয়েন্ট পাওয়া ঢাকা রাজশাহীকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে চায়। দর্শক, রাজশাহী কিংসের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সশস্ত্র বাহিনী দিবসের শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাহিনী, বলেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন RSO। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে শিগগিরই বৈঠক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন, দাবি রিটার্নিং কর্মকর্তার। বেদখল, অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। এবং প্রতি বছর শ্রমিক রপ্তানি বাড়লেও বেশিরভাগেরই নেই প্রশিক্ষণ। অদক্ষ হয় জুটছে না ভালো বেতনের চাকরি, বাড়ছে না রেমিটেন্স।
এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।